দেখতে পাও? আমরা শুরু করি আমাদের লেকচার 22। আমাদের এই কোর্সের এটা লাস্ট টপিক শুরু হবো আজকে। আমাদের আগে যেটা করছিলাম ডিফ্লেকশন অফ বিমস, সেটা শেষ। ইভেন্চুয়ালি তোমাদের একটা ক্লাস টেস্ট নিব ইনশাল্লাহ। দেখি দেখি মানে কি ঠিক করে ফেলছি কবে নিব। এই ডিফ্লেকশন চ্যাপ্টার তো থাকবেই, অর্থাৎ সিঙ্গুলারিটি এবং মোমেন্ট এরিয়া এগুলো থাকবে। আর বাকলিং এর আজকের ক্লাস ইনশাল্লাহ যা পড়াবো, তারপরে আগামী রোববার যা পড়াবো সেটার উপর, কাজেই এইগুলি মিলিয়ে তোমাদের ক্লাস টেস্ট হবে। সেটা বলে দেবো, হয়তো আগামী সপ্তাহে না, তারপরের সপ্তাহে মোস্ট প্রবাবলি। আজকে তো 22 তারিখ, 2 সপ্তাহ পরে রোববার। রোববার রোববার বা মঙ্গলবার। তো যেটা বললাম, সিলেবাসটা হবে তোমাদের ডিফ্লেকশনের পুরাটা যেটা পড়াচ্ছি, সিঙ্গুলারিটি এবং মোমেন্ট এরিয়া, আর বাকলিং এর সামান্য একটু, মানে বাকলিং মানে এই চ্যাপ্টার যেটা শুরু করছে ওটা সামান্য একটু, অর্থাৎ আজকের ক্লাস এবং আগামী এক ক্লাস। ঠিক আছে? আচ্ছা, তো টপিক অলরেডি বলে ফেলছি। টপিকটা হচ্ছে বাকলিং অফ কলাম। আশা করি তোমরা কলাম জিনিসটা জানো। এই ভার্টিক্যাল যে সমস্ত মেম্বারগুলি থাকে আমাদের একটা বিল্ডিং এ, যাবতীয় লোড যে ক্যারি করে তারা হচ্ছে কলাম। তোমরা বিমের ডিফ্লেকশন সম্বন্ধে পড়েছো, বিম জানো আশা করি জিনিসটা কি। বিম হলো যে স্ল্যাব যেটা আছে, অর্থাৎ যে ছাদের উপর আমরা চলাফেরা করি সেটাকে স্ল্যাব বলা হয়। তাকে সাপোর্ট করে যে সমস্ত লম্বা লম্বা মেম্বারগুলি থাকে তাকে বিম বলা হয়। বিমের ডিফ্লেকশন নিয়ে আমরা আলাপ করেছি। তার আগে অবশ্য স্ট্রেস দিয়ে যখন পড়াশোনা করা হয়েছে তখন বিমের বিভিন্ন রকম স্ট্রেস, বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন রকম স্ট্রেস নিয়ে ডিসকাস করেছি আমরা। গত চ্যাপ্টারটা ছিল শুধুমাত্র বিমের ডিফ্লেকশন নিয়ে আলোচনা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারে বিমের চেয়ে কলাম বেশি ইম্পর্টেন্ট, কারণ এমনি একটু চিন্তা করলেই বুঝতে পারো
যে কি বলে আমাদের বিমগুলি কি করে স্ল্যাবের লোডটা ক্যারি করে, স্ল্যাব বা ছাদের লোডটা ক্যারি করে। এখন বিম যদি সামহাও ফেল করে যায়, কলাপস করে যায়, তখন কি হবে? ছাদটা ভেঙে পড়বে, একটা ফ্লোরের স্ল্যাব ভেঙে পড়বে। কিন্তু কলাম যদি সময় কলাপস করে, কলামের উপরে কলাম, তার উপরে কলাম, তার উপরে কলাম, ইত্যাদি ইত্যাদি থাকে, এবং প্রত্যেকে কিন্তু তার উপরে যা লোড আছে সব ক্যারি করে। তাই একটা কলাম যদি কলাপস করে, তার উপরের বিম স্ল্যাব সব তো কলাপস করবেই, উপরের সব কিছু কলাপস করবে। তাই ধরো যদি টপ ফ্লোরে কলাম ফেল করে, তাহলে টপ ফ্লোরের ছাদটা ফেল করবে। কিন্তু যদি গ্রাউন্ড ফ্লোরের কলাম ফেল করে, তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে উপরে যা আছে সব ফেল করবে। তো কলামের ফেলিয়ারটা মাচ মোর ক্যাটাস্ট্রফিক, মাচ মোর ইম্পর্টেন্ট দেন বিমের ফেলিয়ার, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কলামের চেয়েও ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বার অবশ্য আছে, সেটা হচ্ছে ফুটিং, যেটা নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলাপ করেছি আমি, যে যখন কার্ন নিয়ে আলাপ করেছিলাম, ওভার টার্নিং অফ ফুটিং, সেটা বলেছিলাম। আর এই তো ফুটিং এর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিচে মাটি, সয়েল। কাজে সয়েল যদি না থাকে, ফুটিং তো বোঝাও কোনো লাভ নেই। রিসেন্টলি দেখতে পাচ্ছ যে কতগুলি স্কুল বিল্ডিং, আমরা তো আমাদের মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম একটা স্কুল বিল্ডিং এর কলাপস। আর গতকালও একটা ছবি দেখলাম যমুনা ব্রিজের, এবার যমুনা ব্রিজের কারণে সয়েল ইরোশন হয়ে গেছে, যার ফলে ফুটিং এবং উপরে যে বিল্ডিং, খুব সুন্দর করে স্কুল বিল্ডিং তৈরি করা হয়েছে, কিছু লাভ নেই, সব উল্টে পড়ছে, এবং কিছুদিন পরে দেখা যাবে যে নদীতে ভেসে গেছে। তো কাজে মোস্ট ইম্পর্টেন্ট ইজ সয়েল। হ্যাঁ, আর স্ট্রাকচারের মধ্যে যদি বলো ফুটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কলাম তারপরে ইম্পর্টেন্ট, বিম তারপরে ইম্পর্টেন্ট, স্ল্যাব তারপরে ইম্পর্টেন্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু তার মানে এই বলছি না যে বিমটা ভালো করে ডিজাইন করার দরকার নেই। হ্যাঁ, আমরা অনেক সময় ইম্পর্টেন্ট বললে বাকিটাকে আনইম্পর্টেন্ট বলে ফেলি। আমরা যদি মনে করি যে উনি একজন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ, তাহলে আমরা উনার সম্মানের চেয়ে বাকিদের অসম্মানটা বেশি করি। যারা ভিআইপি না, তাদের কোনো সম্মান নাই বা ইম্পর্টেন্স নাই, এটা আমি মনে করি। আমরা ট্রিট করি, তা কিন্তু না আসলে। কাজেই আমি যে বললাম যে কলাম বেশি ইম্পর্টেন্ট, তার মানে এই না যে বিম কম ইম্পর্টেন্ট, বিমের কোনো ইম্পর্টেন্স নাই। বিম ভেঙে গেলেও এটা আমাদের জন্য খুবই ক্যাটাস্ট্রফিক, স্ল্যাব ভেঙে গেলেও আমাদের জন্য খুবই ক্যাটাস্ট্রফিক, ঠিক আছে। বাট কলাম ইজ মোর ইম্পর্টেন্ট, এটি হচ্ছে আমার বক্তব্য, ঠিক আছে। সম্মান আরো বেশি কলামের। আচ্ছা, যেমন ধরো তোমাদের গুরুজনের মধ্যে, হ্যাঁ, বাবা মা বলো বা যাই বলো, প্রত্যেকেই সম্মানিত, সম্মানীয়। হ্যাঁ, কাজেই যদি বলো যে না আমার সবচেয়ে সম্মানিত হচ্ছেন আমার মা, হ্যাঁ, ঠিক আছে, তার মানে এই না যে বাবা সম্মান নাই, বা নানার সম্মান নাই, বা মামার সম্মান নাই, বা চাচার সম্মান নাই, তা না, সবাই সম্মান আছে। হ্যাঁ, মায়ের সম্মান হতে পারে সবচেয়ে বেশি। বলছি যে কলামের সম্মান বিমের চেয়েও বেশি, কলামের ইম্পর্টেন্স বিমের চেয়েও বেশি। বাকলিং জিনিসটা হচ্ছে এটা এক ধরনের ফেলিয়ারের মোড, একটা ফেলিয়ারের পদ্ধতি কলামের, যেটা নিয়ে আলাপ কলামে। আগে দেখে তোমাদের যে তোমরা কিছু টেস্ট করেছো অতীতে, তিনটা ছবি দেখাচ্ছি, দুইটা টেস্ট তোমরা অতীতে করেছো কংক্রিট ল্যাবে। ডান পাশের টেস্টটা ইনশাআল্লাহ এসএম ল্যাবে প্রথমেই করবা। উপরে লেখা আছে কম্প্রেশন টেস্ট অফ কংক্রিট ব্রিক টিম্বার। দেখো বাম দিকের ছবিটা একটা কংক্রিট সিলিন্ডারের ক্রাশিং টেস্ট। দেখো ভেঙে গেছে, যার ফলে ওই এগ্রিগেট গুলি ছুটে পড়ছে আশপাশ দিয়ে, বেশ ব্রিটল ভাবে ভেঙে গেছে, করে গেছে। মাঝখানের ছবিটা হচ্ছে ব্রিক চাপা দিয়ে ভাঙা হচ্ছে, এবং ভাঙাটা ওরকম কংক্রিটের মতো ভেঙে যাচ্ছে না, বাট এই লাইন বরাবর দেখা যাচ্ছে যেটা আসলে ফিল করে গেছে, ক্রাশ করে গেছে, ঘুরায় যায়নি হয়তো বা, কিন্তু ফিল করে গেছে। টিম্বার, এটা তোমরা দেখতে পাচ্ছ লাইনের দাগটা হয়তো বা এই ব্রাউনের সাথে মিলে গেছে, আসলে
এটা ফেল করে গেছে, ফেলের লাইনটা এরকম একটা কিছু, এই লাইন বরাবর ফেল করে গেছে। তো টিম্বারের ফেলিয়ার নিয়ে আমরা যখন ট্রান্সফরমেশন অফ স্ট্রেস আলাপ করেছিলাম তখন একটু কথা বলেছিলাম যে টিম্বারের ফেলিয়ারটা কেমন হয়, আবার 45 ডিগ্রি করে হয় সেটা বলেছিলাম, ঠিক আছে। কিন্তু ওইটা কারণও বলছিলাম যে শেয়ার ফেলিয়ার হতে পারে ম্যাক্সিমাম শেয়ার ওখানে বা ইত্যাদি ইত্যাদি। কাজে ট্রান্সফরমেশন স্ট্রেস নিয়ে স্ট্রেসের সময় এটা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে। যাই হোক, এই ধরনের ফেলিয়ার সবই তোমরা দেখেছো বা দেখছো, বা এই ফেলিয়ারগুলোর মধ্যে একটা কমন জিনিস হচ্ছে সবখানে মেটেরিয়াল ফেল করে গেছে, ঠিক আছে। কাজে এ একেবারে ক্রাশ করে গেছে বা বলছে আমার আর নেওয়ার ক্ষমতা নাই, আমি মরে গেলাম। এখানে কংক্রিট বলো বা ব্রিক বলো বা কাঠ বলো, সবাই কিন্তু মৃত্যু পর্যন্ত লোড নিয়ে তারপরে কাজ শেষ করেছে, ঠিক আছে। কিন্তু পরের ছবিটা দেখাই, এখানে দুইটা ছবি দেখাচ্ছি। উপরে লেখা আছে কম্প্রেশন টেস্ট অফ স্লেন্ডার কলামস। জানো কেউ জানো না স্লেন্ডার মানে কি? সেটা বুঝছি। স্লেন্ডার কথাটা জীবনে কোনোদিন শুনো নাই না? না স্যার, সেটা তো স্যার আমরা স্লেন্ডার যে কংক্রিটের ব্লকগুলো সেগুলো স্যার কমপ্লিট টেস্ট করছিলাম স্যার। এটা সরু সরু, এক্স্যাক্টলি সরু কথাটা তোমরা কি বলে এসএম তো না, মেকানিক্স 2 C103 এর সময় তোমাদের স্লেন্ডার করানো হয়েছে, ঠিক আছে। যখন মাস মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ানো হচ্ছিল তখন দেখো স্লেন্ডার বা সরু এই ধরনের মেম্বারের মাস মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা করেছি না, ঠিক আছে। এগুলো কিছু মনে রাখতে হবে, বুঝছো। তোমাদের ইংলিশ তো ইংলিশের কোর্স দেওয়া আছে, জানি না কি উপকার, বাট ইংলিশ যাইবা তোমাদের শেখানো হয় অন্যান্য কোর্সে, টার্মগুলো যদি ভুলে যাও মিনিংগুলা, তাহলে কিন্তু লাভ যেটা দেওয়ার প্ল্যান আমাদের, ইচ্ছা, সেগুলো কিন্তু হয় না। স্লেন্ডার মানে হচ্ছে সরু। যাই হোক, যেটা বলতে চাচ্ছি কম্প্রেশন টেস্ট অফ স্লেন্ডার কলাম, সরু কলাম। দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে। বাম দিকের ছবিটা আমাদের একজন ছাত্র 16 ব্যাচের, আমাদের বেশ অনেক আগের কাহিনী। এই ছবিটা 16 ব্যাচ, ওরা তো ঢুকেছিল কবে 2005-এ ঢুকে, এটা বোধ হয় 2006 বা 7-এর ছবি। হ্যাঁ, সে সেকেন্ড ইয়ারে উঠে এই টেস্টটা করছে, বাকলিং টেস্ট। আর ডান পাশের ছবিটা হচ্ছে ব্যাচ 38-এর, তারা এসএম ল্যাবে এই কলামের বাকলিং টেস্টটা করছে। দেখো দুই ক্ষেত্রে কিন্তু কলামটা সরু চিকন, ঠিক আছে। এই কলামটা কি বলে বেঁকে গেছে, বেঁকে গেছে, অথবা এই সরু কলামটা বেঁকে গেছে। আচ্ছা, এখন যদি মনে করি ব্যাকা অবস্থা ছবিটা কেন দিলাম, এটা আসলে এর শেষ অবস্থা, ঠিক আছে। এই কলামটা এরপরে আর লোড নিতে পারেনি। দেখো লোড কত নিয়েছে, দেখো তোমরা এই টেস্ট কিন্তু সেম ল্যাবে করবে, এই সেম ল্যাবের লাস্ট এক্সপেরিমেন্ট। এটা এরকম একটা দাড়িপাল্লা টাইপের ইয়া দেওয়া হবে অ্যারেঞ্জমেন্ট, সেখানে দুই পাশে এরকম লোড হতে হবে। এখানে দেখো এটা 10 পাউন্ড, এটা 10 পাউন্ড, এখানে 10 পাউন্ড 10 পাউন্ড দেওয়া হচ্ছে, এবং এই অ্যারেঞ্জমেন্টের নিজে একটা ওজন আছে, ধরো 5-6 পাউন্ডের ওজন আছে। যদি 10-10-20 তো তার সঙ্গে যদি 5 পাউন্ডে ধরি 25 পাউন্ড, 25 পাউন্ডে তার খেলা শেষ। মানে সে বলছে সরি আমি আর পারছি না, সে এরপরে আর লোড নিতে পারবে না, ঠিক আছে। না, সিলিন্ডার বলিনি কিন্তু এখন বলতে হবে স্লেন্ডার কলামস। হ্যাঁ, সিলিন্ডার হচ্ছে স্পেলিংটা লিখি, CYLINDER, এটা হলো সিলিন্ডার। সিলিন্ডারটা দেখতে এরকম হয়, এটা হলো সিলিন্ডার। আমরা এখন সিলিন্ডার নিয়ে আলাপ করছি না, আমরা আলাপ করছি স্লেন্ডার কলাম। স্লেন্ডার যেমন তাল গাছ,
এটা একটা সিলিন্ডার কলাম। বট গাছ ইজ নট সিলিন্ডার, সিলিন্ডার না। তাল গাছ, সুপারি গাছ সিলিন্ডার, চিকন। ওদেরকে নিয়ে আলাপ করছি আমরা। চিকন সরু, দেখি এটার নাম আমি চেঞ্জ করে দিতে পারতেছি। যে সিলিন্ডার জিনিসটা আমাদের ছাত্ররা এতই কনফিউজ হয়ে যায় সিলিন্ডার নিয়ে, যে এরপর থেকে আমরা ভাবছি এটার টার্মটা চেঞ্জ করে দিয়ে বলবো যে কম্প্রেশন টেস্ট অফ সরু কলামস। আমাকে সিলিন্ডার আর সিলিন্ডার, বাট এগুলা আলাপ না করলে তোমরা শিখবা কেন এসে ভাবতেছি। প্রত্যেকটা যদি একটা কনফিউজ হয়ে থাকো তাহলে শিখবা কেন। এখন যদি বিদ্যা যত আসবে তত কিন্তু কনফিউজ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? সেই জন্য বিদ্যা করতে হবে এবং এদের মধ্যে পার্থক্য করতে হবে, মিলাতে হবে, পার্থক্য করতে হবে। যদি শুধু পার্থক্য করতে থাকবো বিদ্যা কিন্তু ভালো ঢুকবে না। প্রথমত মিলাতে হবে, ও আচ্ছা এটা যদি কোথায় দেখছিলাম ওইটা এটার সাথে মিলে, হ্যাঁ এই যে বললাম সিলিন্ডার মানে তাল গাছ, তার সাথে মিলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ওইটার মতোই কোথায়। হ্যাঁ, আর মোটা কলাম বট গাছের মতো, ওইটার সাথে মিলে, মিলাতে হবে। কিন্তু আবার মানে কনফিউজ করলে চলবে না। যেমন ধরো এক এক মানুষের এক এক চেহারা, ঠিক আছে? চেহারা যদি মনে রাখতে পারো খুব ভালো, নাম যদি মনে রাখতে পারো আরো ভালো। কনফিউজ করে ফেললে মুশকিল। ভাষা, একজনের ভাষা টোন এক এক রকম। যদি বাস থেকে যদি বের হওয়া বিভিন্ন ভাষা, কোথাও ইংরেজি, কোথাও স্প্যানিশ, কোথাও হিন্দি, কোথাও উর্দু, কোথাও আরবি, কোথাও ফার্সি, ভাষার কোনো শেষ নেই, ঠিক আছে? বাংলাদেশের মধ্যেও তুমি ঢাকার যে ভাষা বলবা সিলেটে দেখবা অন্যরকম, অ্যাকসেন্ট ভিন্ন, বগুড়ায় অন্যরকম, চিরাঙে অন্যরকম। তো যেটা বলছি এই সব যদি বুঝতে পারো তাহলে দ্যাটস বেটার ফর ইউ। বাট বুঝি এটা কষ্ট, এই সমস্ত জিনিস, নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন ভাষা, নতুন চেহারা, নতুন নতুন স্টাইল, এগুলি সঙ্গে অ্যাডজাস্ট করা ডিফিকাল্ট। তো যে অ্যাডজাস্ট করতে পারে সেই তত সাকসেসফুল, ঠিক আছে? আমাদের কি বলে ভিসি স্যার, ওনার অবিশ্বাস্য রকমের মেমোরি ছিল। তো এমনি অনেক ব্রিলিয়েন্ট, সুপার ব্রিলিয়েন্ট, বাট ওনার ব্রিলিয়েন্সের মধ্যে সবচেয়ে যে জিনিসটা চোখে পড়ার মতো বা নোটিস করার মতো সেটা হচ্ছে ওনার মেমোরি, আনবিলিভেবল মেমোরি, ঠিক আছে? এমনি উনি তো অনেক দিকেই ভালো, বাট মেমোরিটা হচ্ছে একটু বেশি এক্সেপশনাল। এত কিছু মনে রাখতেন যে হয়তো বা কারো আত্মীয়, ফাদারের নাম কি, তারা কয় ভাই বোন, তার মামা কে, কি করেন, একদম পুরা মনে হয় যে ব্যক্তি সম্বন্ধে বলছেন সেই ব্যক্তিও এত মনে আসে কিনা তার আমার সন্দেহ হয়। স্যার যত ডিটেইলে মনে রাখতে পারে। ওনার কি বলে এমনও বলতেন যে ওনাদের সময় স্কুলে অমুক ক্লাসে রোল নাম্বার 1 থেকে 50 পর্যন্ত গড়গড়ায় বলে যেতেন, 1 নম্বর হলো। এগুলো তো ডেফিনেটলি খোদা প্রদত্ত, গড গিফটের জিনিস, বাট এগুলা হওয়ার জন্য দেখতে পারো যে উনি মাশাআল্লাহ কোথায় পৌঁছেছেন, ঠিক আছে? এই যত আমরা ইনফরমেশন মনে রাখতে পারবো তত আমাদের জন্য ভালো, ঠিক আছে? কাজে যেটা দিয়ে এত কথা বললাম যে সিলিন্ডার এবং সিলিন্ডারের কনফিউশনটা করো না, ঠিক আছে? এটা আমাদের অতীতে এই জিনিস করা হয়েছে। সিলিন্ডার তো তোমরা বহুবার দেখছো, সিলিন্ডার একটা জিওমেট্রিক শেপ হিসেবে দেখছো, এটা কংক্রিট বানাইছো সিলিন্ডার। আবার সিলিন্ডার এই জিনিসটাও তোমরা বললাম তো মেকানিক্স 2-তে তোমরা ইউ কেম অ্যাক্রস ইট।
যাই হোক, দেখো যেটা বলতেছি যে এই দুই সরু কলামেরই অবস্থা হচ্ছে এরকম, এটা কিন্তু ক্রাশ করেনি, মরে যায়নি, কিন্তু দেখতেই পাচ্ছ একদম বহালের ভিতর আছে, খালি একটু বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পরে সে বলছে যে আমি আর লোড নিতে পারবো না। ঠিক আছে, লোড যখন দেওয়া হচ্ছে শুরু থেকেই সে ডিফ্লেক্টেড হচ্ছে, যত লোড দিচ্ছি তত ডিফ্লেকশন হচ্ছে। এখানে ধরো অন্য কালার দিই, লোড যখন একটু কম দেওয়া হয়েছিল ডিফ্লেকশন এবং কম ছিল, লোড আরো বেশি জায়গাতে আরো বাড়ছে ডিফ্লেকশন। করতে করতে এই অবস্থা আসার পরে দেখা যাচ্ছে যে এই যে 10 এবং 5 এটা দেওয়ার পরে সে লোড নিতে পারে না। মানে কি, আমরা ওইটার সিদ্ধান্ত কিভাবে আসে সেটা আমরা পরবর্তী ক্লাসে বলবো, যে কখন আমরা ঠিক করব যে এ আর লোড নিতে পারছে না, এটা একটা লিমিট আছে, এর পরে আসে লোড নিতে পারবে না। যাই হোক, তো কাজেই কিন্তু ক্রাশ করেনি। আমরা সিলিন্ডার দেখালাম কংক্রিটের, একেবারে ক্রাশ করে গেল, ব্রিক যে দেখলাম ভেঙে গেল, স্টিমার যে দেখা গেছে মাঝখান দিকে 45 ডিগ্রি করে ফেল করে গেছে, ওরকম কিছু কিন্তু এই কলামে ঘটেনি। এ বহাল তবিয়তে জীবিত আছে। যেমন ধরো যদি আমরা কার উপর খুব ভরসা করি, ধরো একটা কলাম, কংক্রিটের কলাম বা বিল্ডিং একটা কলাম আছে, যার উপর ভরসা কি করি, যে সে উপরের সমস্ত লোডগুলি নিবে। ধরো তুমি কাউকে তোমার টিমে নিলা, এই টিমটা খেলার টিম হতে পারে, অথবা গ্রুপ স্টাডির মেম্বারে হতে পারে, অথবা তুমি যদি কোনো বস হও সেখানে চাকরি দিতে পারো, তুমি খুব ভরসা করে নিচ্ছ যে হ্যাঁ ওকে দিয়ে আমার কাজ হবে। হ্যাঁ, সে 1-2 দিন পরে বললো যে আমি আর পারবো না করতে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা, তাই না? এই রিপ্লেসমেন্ট কেমনে হবে, এই কাজটা কি করবে, তাহলে চিন্তা করবা। তাহলে এই যেটা সেটা এই ধরনের ঘটনা ঘটে, কলাম রিয়েলি এরকম ঘটে যে বা করতে পারে যে সামান্য কিছু লোড দেওয়ার পরে সে বলছে আর পারবো না, অর্থাৎ ওই কলম ভ্যানিশ সেখান থেকে ফুরুত হয়ে গেল। অথচ আমরা আশা করছিলাম যে সে মৃত্যু পর্যন্ত এখানে থাকবে, সে যদি ভেঙে ফেলি তাহলে এইভাবে ডিজাইন করা হয় কলামগুলিকে। ঠিক আছে, স্ট্রাকচারাল ডিজাইনার যারা আছেন ওইভাবে ডিজাইন করেন যে সে মৃত্যু পর্যন্ত এখানে থাকবে। হ্যাঁ, যত লোড দেওয়া হবে ইভেনচুয়ালি সে ক্রাশ করে যাবে, ক্রাশ না করা পর্যন্ত সে থাকবে। কিন্তু এই বাকলিং যেটা করছে, এই ক্রাশের ধারে পাশেও আসেনি, কিন্তু বলছে টাটা বাই বাই, আমি আর কিছু করতে পারবো না, শেষ, আমার ক্ষমতা শেষ। এইটা হচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা, মাঝখান থেকে সে সটকে পড়ছে। তো এইটাই আমাদের যেহেতু অনেক ভয়ঙ্কর, এইটা নিয়ে স্টাডি করছে। এবং শুধু ভয়ঙ্কর তার জন্য না, ক্রাশিং এর ব্যাপার তোমরা অলরেডি দেখেছো, তোমরা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল যখন করেছো কার কত ক্ষমতা সেটা দেখছো, কমপ্লিট ল্যাবেও দেখছো, অর্থাৎ ক্ষমতা যার যত সেই পর্যন্ত নিয়ে মরে গেল এটুকু তোমরা দেখছো। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস বলো বা কংক্রিট ল্যাব বলো দেখছো, কিন্তু মাঝখান থেকে পালাই গেল বা মৃত্যুর আগেই বলতেছে যে টাটা বাই বাই, এটা তোমরা দেখো। তো এটা আরো ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে, তো সেটা নিয়ে আচ্ছা, এটা নিয়ে প্রথম চিন্তা করেছিলেন অয়েলার, ইউ এলিয়ার, এনার নাম বোধহয় শুনছো তাই না? জি স্যার। অয়েলের নামটা কোথায় শুনছো বা দেখছো? হ্যাঁ, আচ্ছা, আসলে অয়েলার যে যুগের, সেই যুগে ধরো নিউটন বা ওনাদের যুগের, হ্যাঁ, এরা যেটা ছিলেন জ্ঞানী লোকরা, সত্যি সত্যি জ্ঞানী ছিলেন। এর ওনাদেরকে ফিজিসিস্ট বলা হতো না বা ম্যাথামেটিশিয়ান বলা হতো না, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ার বলা হতো না, ওনারা ছিলেন সব জ্ঞানের জ্ঞানী। হ্যাঁ, ওনাদেরকে বলা হতো ফিলোসোফার। ফিলোসোফারের মানে হচ্ছে চিন্তাবিদ। ওই ফিলোসোফার ওই টার্মটা ইউজ করেই এখন একটা টাইটেল দেওয়া হয়
কিছু লোককে ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি। হ্যাঁ, ডক্টর অফ ফিলোসফি মানে হচ্ছে উনি চিন্তার নায়ক, ঠিক আছে, চিন্তাবিদ। তো ডক্টর ফিলোসফিরা কত চিন্তাবিদ সেটা অবশ্য মানে তর্ক সাপেক্ষ, বাট ওই টাইটেলটা হচ্ছে ডক্টর মানে হচ্ছে উনি ডক্টর অফ ফিলোসফি। তো ওই যুগে আজ থেকে 300 বা 400 বছর আগের যুগে ওই ফিলোসফার যাদেরকে বলা হতো ওনারা সবকিছু জানতেন, সবকিছু মানে কি অনেক কিছু জানতেন। যেমন ধরো অয়েলার, তোমরা বলছো ফ্লুইড দেখছো, আমি এখন তো বাকলিং পড়ানোর সময় অয়েলারের কথা বলতেছি। নিউটন ফিলোসফারের যদি কাউকে 1 নম্বর বলতে হয় নিউটন তো শুধু সবকিছু জানতেন তা না, সবকিছু আবিষ্কার করেছেন উনি মেকানিক্সের ল গুলি আবিষ্কার করেছেন, গ্র্যাভিটেশন আবিষ্কার করেছেন, উনি অপটিক্সের স্পেকট্রাম যেটা 7টা রং আবিষ্কার করেছেন, উনি সাউন্ডের ভেলোসিটি আবিষ্কার করেছেন, ভেলোসিটির ইকুয়েশন, উনি ক্যালকুলাস আবিষ্কার করেছেন। আর অনেকে তো বলেন নিউটন কেমিস্ট্রি নিয়ে যেসব কাজ করছেন এগুলা হারে গেছে। যাই হোক, ওনারা হচ্ছে সত্যিকার অর্থে জ্ঞানী বা ফিলোসফার বা চিন্তাবিদ, ঠিক আছে। অয়েলার একজন চিন্তাবিদ ছিলেন। তো এই চিন্তাবিদ উনি চিন্তা করতে করতে বলবেন যে এই ঘটনাটা কেন ঘটে, এই কলাম এরকম ভাবে ব্যাখ্যা হয়ে যায় কেন, ব্যাখ্যা হওয়ার পরে আর লোড নিতে পারে না কেন, সেজন্য উনি চিন্তা করতে বসলেন। উনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা কলাম, আমরা কলামের লম্বা হবে নিচ্ছি, হ্যাঁ এবি, যদিও বিমকে নর্মালি হরিজন্টাল না হয়, আমরা এভাবে নিচ্ছি বিকজ আমরা বিমের অঙ্ক করছি তো ওটার সঙ্গে আমরা একটু পরিচিত, কাজে এবং ভার্টিক্যালি কলাম না নিয়ে হরিজন্টালি নিচ্ছি, ফর্মুলেশনটা একই, ঠিক আছে। তো এখন কি বলে, দেখো এটার মধ্যে যদি এরকম অ্যাক্সিয়াল ফোর্স দিই পি এবং পি, এই রোলার সাপোর্টে পি দিলাম, হিঞ্জ সাপোর্টে রিঅ্যাকশন হয়ে গেল, এই পুরা এই কলামটা এবি তার উপরে অ্যাক্সিয়াল ফোর্স থাকবে পি পরিমাণে, কম্প্রেশন ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে, এটা থাকবে। সেটা নিয়ে তোমরা পড়াশোনা করেছো আগে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসে বলো, SM1-এ বলো, পুরো থাকলে স্ট্রেস কত হবে পি বাই এ, SM1-এও করেছো, SM2-তেও করেছো, এটা আমাদের মোটামুটি পরিচিত জিনিস। কিন্তু আমরা যেটা নিয়ে চিন্তিত এখন সেটা হচ্ছে যদি এটা বেঁকে যায়, যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তো বেঁকে যায়, বেঁকে গেলে খুব চিন্তিত হতাম না, কিন্তু বেঁকে যাওয়ার পরে সে আর বলে যে আমি আর পারবো না, হ্যাঁ, সেই জন্যই কেন বাঁকছে ওটা নিয়ে একটু চিন্তা করছি, হ্যাঁ, এই কম্প্রেশন ফোর্স যাওয়ার ফলে কেন বাঁকছে এটা নিয়ে চিন্তা করছি। আচ্ছা, তো অয়েলার ধরে নিলেন যে এরকম একটা বেঁকে গেল, এই বিমটা, এই কলামটা এভাবে ভেঙে গেল, স্ট্রেট না থেকে এভাবে ভেঙে গেল। এটাকে একটু বাম দিকে ছবিটা এনলার্জ করে বড় করে ডান দিকে আঁকা হয়েছে। মেইনলি উনি এখানে একটা ফ্রি বডি আঁকার জন্য এক্স দূরত্বে একটা ক্রস সেকশন নিয়েছেন, ক্রস সেকশন নিয়ে এর পি ফোর্স আছে সাম্যাবস্থা করার জন্য, দেখো পি বডি আঁকি, এই পি ফোর্সটাকে ঠেকানোর জন্য এখানে আরেকটা পি ফোর্স লাগবে, ঠিক আছে, সামেশন ইফেক্ট করার জন্য। আর একটা মোমেন্ট লাগবে, কেন এই মোমেন্টটা কেন লাগছে বলো তো, ছবিটা আঁকি, ছবি দেখতে পাচ্ছ অবশ্য, আঁকি খুব একটা লাভ হবে কিনা জানি না, এখানে পি ফোর্স, এখানে পি ফোর্স, দূরত্ব হচ্ছে ভি ডিফ্লেকশন, আর এক্স বরাবর দূরত্ব হচ্ছে এক্স। এখন আমি বলতে যাচ্ছি যে এখানে একটা মোমেন্ট দিচ্ছি এম, ঠিক আছে, লাল রঙের একটা মোমেন্ট দিই এম। এখন বলো দেখি এই এমটার দরকার আছে কিনা, স্যার ইকুইলিব্রিয়াম করার জন্য, স্যার ইকুইলিব্রিয়াম করার জন্য তো ধরো সামেশন এফএক্স পি পি আসি, তো মোমেন্টটা কি করবে, যদি মোমেন্ট নেই এই বিন্দুতে যদি মোমেন্ট নেই, সামেশনের মোমেন্ট তো জিরো হওয়া উচিত,
কিন্তু সামেশন মোমেন্ট 0 হচ্ছে না, হচ্ছে পি ইন্টু ভি, এবং সে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে পিভি। সেটাকে ঠেকানোর জন্য আমাদের এই ক্লকওয়াইজ মোমেন্টটা দিতে হচ্ছে। এই মোমেন্টের ভ্যালুটা হবে পিভি সমান। বুঝতে পারলাম? এই পিভি পরিমাণের একটা মোমেন্ট লাগবে এখানে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখানে বেনি মোমেন্ট হচ্ছে পিভি। পিভিটা কি পজিটিভ দেবো না নেগেটিভ দেবো এখানে? স্যার নেগেটিভ হবে না? স্যার নেগেটিভ হবে স্যার, কারণ নেগেটিভ কেন? স্যার পিভি তো স্যার আমাদের এই যেভাবে স্যার বাগতেছে তার বিপরীতে স্যার আমরা একটা মোমেন্ট দিতেছি। যেহেতু স্যার বিপরীতে দিতেছি, তো বিপরীতে দিলে স্যার এটা এন্টি ক্লকওয়াইজ দিলে স্যার নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই মোমেন্টটা? হ্যাঁ স্যার, এইখানে তো স্যার ক্লকওয়াইজ দেওয়া। তাহলে শোনো একটা কথা বলি তোমার, এই যে মোমেন্ট বেনি মোমেন্ট এটা কিন্তু তোমাদের এক এক ইয়ারে এক একভাবে করা হচ্ছে, বাট এগুলো তোমাদের সে হবে। বেনি মোমেন্ট কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নেগেটিভ বলা হয় না। তোমাদেরকে এই কোর্সে বলছি যে পজিটিভ বেনি মোমেন্ট বলতে আমরা এটা মিট করি। এটা তোমাদের SM1 এর বিদ্যা, এটাকে আমরা পজিটিভ বেনি মোমেন্ট বলি, ওটাকে নেগেটিভ বলি। যে কালো দিয়ে লিখলে ভালো হতো, কালো যেটা কালোটাকে আমরা নেগেটিভ বেনি মোমেন্ট বলছি, লালটাকে পজিটিভ বেনি মোমেন্ট বলছি। এটা কি দেখছো কোনোদিন জীবনে? জি স্যার, স্মাইল আর স্যাড বলতো স্যার উত্তল আর অবতল স্যার বলছি। এবং অবতল, স্মাইলিং ফেস, স্যাড ফেস। এই লালটা হচ্ছে স্মাইলিং ফেস, পজিটিভ বেনি মোমেন্ট, কালোটা হচ্ছে স্যাড ফেস, নেগেটিভ বেনি মোমেন্ট। তো বেনি মোমেন্টের কনভেনশন এভাবে ঠিক করা হয়েছে। তো দেখো তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো শিখছো ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ মোমেন্ট। হ্যাঁ, ওইটা ছিল সামেশন অফ মোমেন্ট নেওয়ার সময়, নেওয়ার সুবিধা কোনটা এরকম। এখন কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা বেনি মোমেন্টের কনসেপ্টে আসছো, এবং সেজন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চেয়ে বেশি এইখানে আসছো। ঠিক আছে, একটা হচ্ছে স্মাইলিং পজিটিভ আর স্যাড নেগেটিভ। কি বলে থার্ড ইয়ারে তোমরা রিইনফোর্স কংক্রিট ডিজাইন শিখবে আশা করি নেক্সট সেমিস্টারে। তখন দেখবা রিইনফোর্স কংক্রিটে যেখানে টেনশন সেখানে রড দিতে হচ্ছে, তখন দেখা যায় পজিটিভ মোমেন্টের জন্য নিচে রড দিতে হচ্ছে, আর নেগেটিভ মোমেন্টের জন্য উপরে রড দিতে হচ্ছে। বুঝছো? কাজে এগুলা কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় কনফিউজিং। কাজে কনফিউজড হতে চাইলে হওয়ার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এই কনফিউজিং গুলোকে আত্মস্থ করে ইঞ্জিনিয়ার হতে হবে, সেই সাকসেসফুল ইঞ্জিনিয়ার হবে। যেটা বললাম যে পৃথিবীতে কনফিউশনের জন্য 1000টা এলিমেন্ট আছে। পৃথিবীতে এত মানুষ দেখছো, একই চেহারার হয়তো বা কোনোদিন দেখোনি, প্রত্যেকে ভিন্ন চেহারা, কিন্তু যখন একই চেহারায় দুজন দেখবা বলো আরে এটা নিশ্চয়ই জমজ। হ্যাঁ, তার মানে এইটা বলার মাত্রই তুমি কিন্তু একসাথে এতগুলি মানুষকে তোমার মাথার মধ্যে চিন্তা করে ফেললা যে এরকম চেহারা তো আর দেখিনি জীবনে। জীবনে তুমি নিশ্চয়ই অনেক মানুষ দেখছো, এই চেহারা জীবনে দেখো, চেহারা দেখার মাত্রই তুমি হয়তো বলছো না তুমি জমজ। কাজেই এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের মধ্যে থাকে।
ঠিক আছে, অনেক ইনফরমেশন ইম্পর্টেন্ট আমরা হয়তো বা খুবই ইজিলি মনে করতে পারি। কারণ একটা নাম যদি মনে করো যে তুমি একটা নাম, অনেক নামই তো জীবনে দেখছো বা শুনছো, কিন্তু কি বলে যদি এখন যদি নাম এরকম শুনো যে তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, তুমি নিশ্চয়ই আরে এরকম নাম তো আমি আরেকজনের শুনছি, ঠিক আছে, কিন্তু অন্য সব নাম কিন্তু তুমি এরকম ভাবে নাও মনে রাখতে পারো। যাই হোক, বলছি এগুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা প্রতিনিয়ত এগুলো করছি, শিখছি এবং ডিফারেন্সিয়েট করছি, কিন্তু এগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু জ্ঞান আগাবে না আমাদের, বুঝছো? এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা বলে ফেলছি। এম তাহলে বলতেছি এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সাইড ফেস, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে, এখানে মাইনাস দিব, আর ভ্যালুটা কত এটার, পিভি মাইনাস পিভি এখানে দিচ্ছি। যেহেতু সাইড ফেস সেজন্য আমরা মাইনাস দিলাম, আর পিভি তো আছে দেখতে পাচ্ছি, এখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে মাইনাস পিভি। আচ্ছা, বেন্ডিং মোমেন্টের ডেফিনিশন কি দেখছিলাম আমরা ইয়েতে চ্যাপ্টার, আগের চ্যাপ্টারে ডিফ্লেকশন চ্যাপ্টারে, ইআই বি এ যখন ডবল প্রাইম, স্যার ইআই ডাবল প্রাইম। তোমাদের সিঙ্গুলারিটি ফাংশন তাহলে মনে আছে দেখছি, ফাইন, ওকে, কারণ সেটা ক্লাস টেস্ট হবে। এখন ডিলে করার মেইন কারণ হচ্ছে যে এক একটা পরীক্ষা নেওয়া বিশেষকাল ঝামেলা, একসাথে পরীক্ষা নিতে পারলে ভালো হয়। আর আমরাও কনফিউজ হয়ে গেছি পরীক্ষা কিভাবে নিব, মানে এরকম পরিস্থিতিতে আমরা পড়িনি তো, যে যেখানে মনে হচ্ছে পরীক্ষা নেওয়া মনে হচ্ছে একটা যুদ্ধ, কাজেই যুদ্ধ তো মানুষ প্রত্যেক দিন একবার করে করতে চায় না, হ্যাঁ, ভালো প্রিপারেশন ছাড়া যুদ্ধ করতে চায় না মানুষ, ঠিক আছে, সেই জন্য ক্লাস টেস্ট নিয়ে ফাইনাল নিয়ে আরো চিন্তায় আসছে আমরা, বুঝছো, ফাইনাল কিভাবে নিব এটা নিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে মিটিং হচ্ছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে আপনারা সাজেশন দেন কিভাবে ফাইনাল পরীক্ষাটা নেওয়া হবে। তো ফাইনাল পরীক্ষা নেওয়ার অসুবিধাটা কি, কি বলে কতবার নিচ্ছি, এই যে ইউপিতে সিভিল ডিপার্টমেন্টে এটা আমার 40তম সেমিস্টার, বুঝছো, এর আগে 39টা সেমিস্টার পার করে প্রত্যেকবারই তো ফাইনাল পরীক্ষা নিচ্ছি, তাই না? কিন্তু এবারে ইউনিভার্সিটি বলতেছে ফাইনাল পরীক্ষা এবার কিভাবে নেবেন, হ্যাঁ, ওইটা নিয়ে প্রপোজাল ডিপার্টমেন্টকে বলছে, তাই প্রত্যেক ডিপার্টমেন্ট আমাদের প্রপোজাল দিবে, তারপর ভিত্তি করে ফাইনাল পরীক্ষার একটা পলিসি ঠিক করবে ইউনিভার্সিটিতে, এবার ফাইনাল পরীক্ষাটা এইভাবে না হবে। হ্যাঁ, বুঝতে পারছো যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছে মনে হয় ইউনিভার্সিটি, যে something must be wrong, something must be modified, ঠিক আছে, যদি এখন কেউ বলে না আগেই নিব কোনো অসুবিধা নেই, দ্যাটস ফাইন, হ্যাঁ, কিন্তু ওইটাই জানতে চাচ্ছি ইউনিভার্সিটি সবার কাছে, যে আপনি কি ফাইনাল পরীক্ষা আগের মতোই নেবেন নাকি সামথিং নতুন করতে চান। এই হোক, ক্লাস এসেনশিয়ালি নিও তোমাদের মোস্ট প্রবাবলি এই 2 সপ্তাহ পরে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা বললা ভালো, ঠিক আছে, ইআই ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পিভি লিখি, যে মাইনাস পিভি না লিখে পিভিটাকে বাম পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে পিভি প্লাস করে দিই, ডান পাশটা 0 করে দিই। আচ্ছা, এখন যদি ইআই দিয়ে ভাগ করে দিই, ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার প্লাস পি বাই ইআই,
into V. into V equal to 0. Fine. আচ্ছা, এই ধরনের ইকুয়েশন কি দেখছো জীবনে? হ্যাঁ, পি বাই এআই এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে একটা টার্ম লিখি, এটা একটা কনস্ট্যান্ট, পি বাই এআই একটা কনস্ট্যান্ট, এটাকে এভাবে লিখি। ল্যামডা স্কোয়ার একটা টার্ম ইউজ করি। কেন ল্যামডা স্কোয়ার দিলাম একটু পরে বুঝতে পারবা, বাট ইউজ করছি আমাদের পরবর্তী কাজগুলি একটু সংক্ষেপ করার জন্য। ল্যামডা ইকুয়াল টু, তাহলে আমরা কি করছি, স্কোয়ার রুট অফ পি বাই আই এটা হচ্ছে। এটা দিলাম এই কারণে, তাহলে আমাদের বারবার পি বাই আই না লিখে একবার খালি ল্যামডা স্কোয়ার লিখছি, ঠিক আছে। এটা কি বলে, তোমাদের যে সমস্ত টেক্সট আছে বা লিটারেচার যেটা আছে সেখানে এইটা ইউজ করা আছে, ওটার জন্য কনসিস্টেন্ট তার জন্য এটা করছে। বলো, এরকম ইকুয়েশন দেখছো দিব না? এম বাই ইআই স্যার, না, এই যে ইকুয়েশনটা লিখলাম শেষে, হ্যাঁ, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল ভি ইকুয়াল 0, এই ধরনের ইকুয়েশন দেখছো? এক্স্যাক্টলি এই হতে হবে তা না, এই জাতীয়, যেখানে ডিফারেন্সিয়েশন আছে এবং টার্ম আছে। হ্যাঁ, গুড। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। যে সমস্ত ইকুয়েশনের মধ্যে এরকম ডিফারেন্সিয়াল টার্ম আছে, এটা ডিওয়াই ডিএক্স হোক বা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার হোক বা মানে হোক, এরকম ইকুয়েশনকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এই ইকুয়েশন যেখানে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার বা টু এসব টার্ম আছে, এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এখানে যদি ডি স্কোয়ার ভি ডিএক্স, যদি এটা ডি কিউ ভি ডিএক্স কিউ হতো, তাহলে এটাকে বলা হতো থার্ড অর্ডার, ঠিক আছে। তো এরকম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখছো না? থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার কি দেখছো কোনোদিন জীবনে? জি স্যার, দেখেছি। কোথায় দেখছো এই ধরনের ইকুয়েশন? আচ্ছা, দেখছো না? কোন ম্যাথ? ম্যাথ তো তোমাদের এনে 4টা হচ্ছে, কোন ম্যাথে দেখছো? ম্যাথ 5 এ হায়ার অর্ডার ডেরিভেটিভস হয়নি এখনো তোমাদের? এটা তোমাদের ম্যাথ 1 2 3 4 ফোর্থ ম্যাথ চলতেছে। ম্যাথ 4 দেখছো? আচ্ছা, তো একটা ইকুয়েশন দেখাই, ওরকম ইকুয়েশন দেখছো কিনা আমাকে বলো। d4 dx4 equal to w, এই ধরনের ইকুয়েশন দেখছো জীবনে? জি স্যার, আমরা স্যার সিকিউরিটিতে স্যার ডাব্লিউ লোডেডটা করছি স্যার। জি স্যার। করার সময় দেখছি, অর্থাৎ এই কোর্সে দেখা যাচ্ছে গত টপিকে যেটুকু এখনো ক্লাস টেস্ট হয়নি, বুঝছো? কাজে তোমরা অলরেডি ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে আসছো সিঙ্গুলারিটি ফাংশনে,
ক্লাস টেস্ট হয় না দেখে ওদের কিছুই পড়ো নাই তোমরা, তাই না? যাক, আর বেশি বলতে চাই না, নিশ্চয়ই করছো, চোখে দেখছো। তো এটা ছিল ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এখন যেটা লিখলাম ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ভি, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা 4 বার ইন্টিগ্রেশন করে ভি বের করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো সঙ্গে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আসছে, তাই না? কয়টা? 4টা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাই 4টা আরবিট্রারি কনস্ট্যান্ট আসছে। এখন আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, আমি এক কাজ করি, এটা সলিউশন লিখে ফেলি। সলিউশনটা যেহেতু আমার জানা আছে, আমি লিখি, তোমাদেরকে বলবো এটা ঠিক আছে কিনা বলতে। vx তালিকাটা থেকে সলভ করে এখান থেকে লিখছি c1 cos lambda x plus c2 sin lambda x। আমি যেটা বললাম, এই আমাদের এই লাল ইকুয়েশনটাকে সলভ করে আমাদের এই সলিউশন আসলো, ঠিক আছে, নীল সলিউশনটা আসলো। এখন বলো এই সলিউশনটা ঠিক আছে কিনা। তোর কোনো বক্তব্য নেই? ঠিক আছে স্যার, এটা এটা স্যার কমপ্লেক্স নাম্বার স্যার আমাদের আসবে, তো স্যার ঠিক আছে। ঠিক আছে, আপনি করছেন নিশ্চয়ই ঠিকই থাকবে, আমি তো ভুলও করি অনেক। কেমনে বুঝা ঠিক আছে? স্যার আমরা মানে একটা ফর্মুলা করছিলাম, যদি স্যার আমাদের মানে আলফা প্লাস মাইনাস বিটা এই যদি স্যার থাকে, তাহলে স্যার মানে c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x স্যার x এর ভ্যালু আসে আর কি। আচ্ছা শোনো, তোমাকে একটা ইকুয়েশন দেখাই। আমাকে বলবা এটা সলিউশন ঠিক আছে কিনা। 3x minus 1 equal to 8। এখান থেকে আমি পরে লিখলাম x equal to 3। এখন আমি জিজ্ঞেস করলাম এটা ঠিক আছে কিনা, তুমি বললাম ঠিক আছে। কেমনে বুঝবা এটা ঠিক আছে? ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে কেমনে ক্যালকুলেশন করবা? স্যার ক্যালকুলেশনটা কেমনে 1টাকে এ পাশে পার করে 8 এর সঙ্গে 9 আর 3টা ভাগ হয়ে যাবে স্যার 9 এর নিচে। এই এটা কাটাকাটি অনেক, করে তুমি ওইভাবেই করবা, আবার সলিউশন করবা পুরা? আচ্ছা যদি বলি এখন আর একটু কঠিন ভাবে বলি, তোমার তো সলিউশন করতে বলতেছো এক্স কিউব
equal to 5 এখানে বলা একটা সলিউশন হচ্ছে x equal to 1 এই ইকুয়েশনে কয়টা সলিউশন থাকবে 3x cube plus 2x equal to 5 কয়টা সলিউশন থাকবে তিনটা এখানে x এর 1 বসালে স্যার দুই পাশে 5 ইকুয়াল টু 5 হয়। আমি বললাম x equal to 1 একটা সলিউশন আরো দুটো সলিউশন থাকবে ঠিক আছে আরো দুটো সলিউশন থাকবে বাট x equal to 1 একটা সলিউশন তুমি কিভাবে করলা x equal to 1 বসালা ইকুয়েশনের মধ্যে ঠিক আছে বসায় দেখলা 3 into 1 plus 2 into 1 হচ্ছে 5 কাজে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হইলো এটা আমাদের বাম দিকের ইকুয়েশনটা করতে পারতে ইকুয়াল টু 3 into 3 হচ্ছে 9 minus 1 হচ্ছে 8 ঠিক আছে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কাজে যখন কোনো সলিউশন বলা হয় যে সলিউশন ঠিক আছে কিনা তখন উপায় হচ্ছে সলিউশনটা ইকুয়েশনের মধ্যে বসানো বসায় দেখা যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল কিনা ঠিক আছে এই যে নীল সলিউশনটা আমি বলছি এই লাল ইকুয়েশনের সলিউশন ওকে সেটা করতে হলে আমাদের নীল ভি এর ভ্যালুটা লালের মধ্যে বসাতে হবে তাই না বসায় যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায় তাহলে বুঝে হ্যাঁ ঠিক আছে কি অনন্যা ও 71 অনন্যা জি স্যার এই সলিউশন ঠিক আছে কিনা কেমনে বুঝবা forward sinus স্যার ঠিক আছে ঠিক আছে কেমনে বুঝলা ঠিক আছে যেটা বললাম কিছুক্ষণ আগে সেই পদ্ধতি ব্যবহার করতে পারি হ্যাঁ এই যে ভি ইকুয়ালটা লিখছি তো ডি স্কয়ার ভি এক্স স্কয়ারটা বের করি ডি স্কয়ার ভি ডি এক্স স্কয়ার কত হবে বলো ভি কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে দেখো cos কে একবার ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন কে আবার ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস cos এই cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos হয় মাইনাস c1 ল্যামডা স্কয়ার হবে ল্যামডা স্কয়ার কেন হবে এই ল্যামডাটা একবার ডিফারেন্সিয়েট করলে x ডিফারেন্সিয়েট করলে cos lambda x sin করলে cos কে আবার ডিফারেন্সিয়েট করলে হলো মাইনাস সাইন তাই এখানে একটা মাইনাস হবে মাইনাস সাইন c2 lambda স্কয়ার c2 lambda স্কয়ার sin হয়ে যাবে sin x sin lambda x যে এটা কি আমাদের ইকুয়েশন যেটা ছিল ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার তাতে যদি এটা বসাই মাইনাস c1 ল্যামডা স্কয়ার cos মাইনাস c2 ল্যামডা স্কয়ার sin যদি বসাই দিই পরবর্তীতে আসছে ল্যামডা স্কয়ার ইনটু v দেখো এটা কিন্তু আর কিছু না এখানে দেখো মাইনাস যদি ল্যামডা স্কয়ার বসাই কমন নেই কি আছে ভিতরে আছে c1 cos lambda x plus c2 sin lambda x which is আর কিছু না v দেখো ঠিক আছে c1 cos lambda x plus c2 sin lambda x এটা v এর সমান
তা যদি হয় তাহলে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার যদি মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু ভি হয় তাহলে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ভি ইকুয়াল টু 0। এই সলিউশন ঠিক আছে, অর্থাৎ যে সলিউশনটা আমরা লিখছি ওইটা ইকুয়েশনের মধ্যে বসালে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আর সলিউশন ঠিক থাকার আরেকটা শর্ত প্রয়োজন, শর্ত হচ্ছে যে এখানে আমাদের যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে হবে, যেটা আমাদের আছে C1 এবং C2। ঠিক আছে, কাজে আমাদের শর্ত ছিল C1 C2 দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে হবে এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতে হবে, তা মিলেছে, কাজেই আমাদের সলিউশন ঠিক আছে। আর যদি তোমাদের মনে করো যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা তো শিখছো অলরেডি ম্যাথ 4-এ, যদি মনে করো তোমরা তোমাদের ম্যাথ 4-এর বিদ্যা দিয়ে এটা সলভ করতে পারবা, দ্যাট উইল বি বেটার। সো কারণ যে সমস্ত শিষ্য অনেক সময় আমাদের অনেকটা প্রশ্ন থাকে এটা কেন করছি, ম্যাথটা কেন করলাম, হ্যাঁ লাভটা কি হলো, তো এটা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এই কোর্সে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এই হ্যান্ডআউটের মধ্যে ওটা করা আছে, করে দিচ্ছি, ফাইন। কিন্তু সলিউশন করার ফলে আমাদের প্রবলেম রয়ে গেল দুইটা, C1 একটা এবং C2 একটা, দুইটা কনস্ট্যান্ট রয়ে গেছে আরবিট্রারি। এই কনস্ট্যান্ট দুইটা সলভ করবো কেন? বাউন্ডারি কন্ডিশন দ্বারা। বাউন্ডারি কন্ডিশন, কি কি বাউন্ডারি কন্ডিশন বসাবো? স্যার V0 তারপরে স্যার VL এ স্যার আমরা 0 পাবো। গুড, V0 equal to 0 এবং VL equal to 0। V0 যদি 0 বসাই, এখানে 0 বসলাম, cos 0 মানে হয়ে যাবে cos 0 মানে 1। ঠিক আছে, তাহলে V0 যদি বসাই, V0 মানে হচ্ছে C1 into 1 plus C2 into sin 0 is 0, so that is 1। এটা যদি V0 তে বসাই, V0 হচ্ছে আমাদের 0, এখান থেকে C1 চলে আসবে 1। ঠিক আছে, জি স্যার। আর একটা বাউন্ডারি কন্ডিশন আছে যে VL equal to 0। যদি বসাই, দেখো C1 অলরেডি 0 হয়ে গেছে, এটা নাই। VL যদি বসাই, VL মানে হচ্ছে বাম পাশটা এখানে 0 বলছি, VL 0, তাহলে 0 is equal to C1 তো নাই, C2 আছে, C2 sin lambda L। সলিউশনটার মধ্যে লিখছি তাহলে C2 C2 sin lambda L। তাহলে কি আসতে পারে? সলিউশন আসতে পারে এখানে, হয় C2 0 অথবা sin lambda L 0, sin lambda L 0, এটা কিন্তু অথবা, or
এটা একই সাথে না, অথবা হয় C2 equal to 0 হবে অথবা sin lambda equal to 0 হবে। লেখাকে একটু পরিষ্কার দেখো এখন, আমি একটু পরিষ্কার দেখছি এখন। কথা কি ঠিক শোনো? জি স্যার। জি স্যার, কথা জি স্যার। জি স্যার। কথা ঠিক শুনতে পারো, লেখাটা একটু পরিষ্কার লাগে আমার কাছে, জানি না তোমাদের কাছে পরিষ্কার লাগে কিনা। যাক, তো দেখো C2 যদি 0 হয়, C2 যদি 0 হয়, এখানে অলরেডি আমরা C1 0 পেয়ে গেছি। C2 যদি 0 হয় তাহলে কি হবে? C1 0 C2 0, তাহলে V0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোনো চিন্তা নেই। এটাতে আমরা যারা চিন্তামুক্ত থাকতে পছন্দ করি তাদের ভালো লাগবে যে কোনো চিন্তা নেই, কোনো ডিফ্লেকশন নেই। হ্যাঁ, কিন্তু অয়েলারের মতো ফিলোসফার যারা আছেন ওনারা একটু চিন্তা করতে পছন্দ করেন। হ্যাঁ, ডিফ্লেকশন নাই ভালো, কিন্তু সবসময় এটা নাও হতে পারে। অন্য সমস্যা যেটা, অন্য সলিউশন যেটা sin lambda equal to 0, সেটাতে কি করবে? উনি অল্টারনেটিভটা চিন্তা করলেন, অর sin lambda L equal to 0। sin lambda L 0 মানে lambda L কত? স্যার ডান পাশে স্যার যে 0 ওইটার পরিবর্তে স্যার sin 0 ডিগ্রি মান 0, তো স্যার sin 0 লিখতে পারি না, মানে ডান পাশে 0 পারি, শুধু কি 0 ডিগ্রিতে 0 হবে? sin 180 ডিগ্রি মান কত? না স্যার 180 তেও স্যার 0। 360 কত? স্যার 0। 540 কত? স্যার 0। সেই আমি এরপরে যা যা বলতে থাকবো সবই হচ্ছে sin এর 0। হ্যাঁ, 540, 720, 900, 1080, 1260, 1440, 1620, 1800 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই 180 ডিগ্রি পর পর সব সাইনের মানই হবে 0। ঠিক আছে, তাই আমরা লিখতে পারি এখানে শুধু এটা 0 না, এটা আমরা লিখতে পারি n ইন্টু পাই। n এর ভ্যালু 1 থেকে শুরু করে যা খুশি হতে পারে, কিন্তু পাই হচ্ছে 180 ডিগ্রি স্কেল। তো n পাই হতে পারে। দেখো একটা সলিউশন হচ্ছে C2 equal to 0, যেখান থেকে আসছে আমাদের ডিফ্লেকশন। হ্যাঁ, আরেকটা সলিউশন হচ্ছে lambda equal to n পাই। ঠিক আছে, তাই হয় ডিফ্লেকশন 0 হবে অথবা lambda equal to n পাই হবে। lambda equal to n পাই মানে কি? আমরা lambda এর ভ্যালুটা বসাই। lambda এর ভ্যালুটা বসাই। lambda ভ্যালু কত পাই যাবে? স্যার n বাই l। আচ্ছা, তাতে n পাই বাই l ইকুয়াল টু ল্যামডা। হ্যাঁ, ল্যামডা আমরা কাকে ল্যামডা ধরছিলাম? P by EL। p বাই e আইছে root over p by a। তাহলে এখান থেকে যদি স্কোয়ার করে দিই তাহলে p পেয়ে যেতে পারি, n পাই বাই l হোল স্কোয়ার, অর্থাৎ n স্কোয়ার
পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, আর তার সঙ্গে গুণ হবে ইআই। এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, এই হচ্ছে পি এর মান। কাজে অয়েলার যে সলিউশন বের করলেন যে হয় ডিফ্লেকশন 0 হবে অথবা পি এর ভ্যালুটা হয়ে যাবে এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার হতে, ঠিক আছে। এখন এই যে পিটা বের হলো তার গুরুত্ব হচ্ছে এই যে পি এর ভ্যালু যদি এরকম হয় তাহলে ডিফ্লেকশন 0 নাও হতে পারে। ডিফ্লেকশন কত হবে সেটা অবশ্য অয়েলার এই ক্ষেত্রে বলেননি, আমরা এখানে লেখাগুলি আস্তে আস্তে পার হয়ে যাই, একটা ছবি দেখি। আচ্ছা, এই ফোর্সকে একটা পি ক্রিটিক্যাল নাম দেওয়া হয়। হ্যাঁ, ক্রিটিক্যাল মানে হচ্ছে একটা খুবই সিরিয়াসলি ইম্পর্টেন্ট একটা ফোর্স, অর্থাৎ এখানে ডিফ্লেকশন 0 হবে না। আর কি কি হবে সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা যাবে, তো সিরিয়াস কিছু ঘটবে এই লোডে। তো একটা গ্রাফ যদি আঁকি, যে একদিকে গ্রাফটা আঁকাই আছে, একদিকে থাকবে ভি আর একদিকে থাকবে পি, অর্থাৎ অয়েলার সলিউশনটা কি বলছে তাহলে সেটা দেখতে পাচ্ছি যে ভি অয়েলার বলছেন যে 0 থাকবে, C2 যখন 0 হয় V is 0, কোনো ডিফ্লেকশন নাই। এটা হচ্ছে C2 0 ব্যাপার। অন্যথায় অল্টারনেটিভলি অয়েলার বলেছেন যে হ্যাঁ ডিফ্লেকশন 0 নাও হতে পারে যখন পি এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, অর্থাৎ এখন এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4 ইত্যাদি। হ্যাঁ, এন এর মান যখন 1 হবে তখন এই সলিউশনটা হয়ে পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। এন এর মান যখন 2 হবে তখন হয়ে গেল 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। এন এর মান যখন 3 হবে তখন এখানে আরেকটা ফোর্স থাকবে 9 পাই স্কয়ার এল স্কয়ার, পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, ঠিক আছে। এন এর মান 4 হবে তখন 16, যখন 5 হবে তখন 25, যখন 6 হবে তখন 36 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই সমস্ত পি এর ভ্যালুর জন্য ডিফ্লেকশন নাও হতে পারে, এটা আমরা বলছি, ঠিক আছে। কাজেই ফোর্সের যখন এই লাল মানগুলির সমান হবে তখন ডিফ্লেকশন 0 নাও হতে পারে, আদারওয়াইজ ডিফ্লেকশন 0 এই সবুজে থাকবে, সবুজ লাইনে থাকবে ডিফ্লেকশন 0। কিন্তু আমরা বলছেন এই সমস্ত ফোর্সের ক্ষেত্রে ডিফ্লেকশন 0 নাও হতে পারে। কত হবে ডিফ্লেকশন এটা অবশ্যই এখানে বের করা হয়নি, কত এখানে ডিফ্লেকশন 0 হবে না, বাট বোঝা গেছে যে এই ফোর্সগুলো একটু সিরিয়াস টাইপের কিছু একটা ফোর্স, এখানে কিছু ঘটে। আচ্ছা, তো আমাদের যে অভিজ্ঞতা এখন আমার তো অভিজ্ঞতা আছে এটাতে, তোমাদের হয়তো বা অভিজ্ঞতা থেকে নাই, অভিজ্ঞতা তোমরা পারো খুব সহজেই। দাদা 12:30 12:30 তোমরা কথা বললে এটা আমাকে শোনায় না, হ্যাঁ সবাইকে শোনার দরকার নেই। এখানে যেটা বলছিলাম আগে যে লোড দিলেই ডিফ্লেকশন হয়, সবুজ হয়ে গেল, আস্তে আস্তে বাড়তে 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 লাল হয়ে গেল, এরপরে আর লোড নিতে পারবে না সে। কিন্তু অয়েলার কিন্তু কি বলছেন, অয়েলার বলছেন যে ডিফ্লেকশন হবে না যতক্ষণ না
এই পার্টিকুলার ফোর্সে আসবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু তা না, অভিজ্ঞতা হচ্ছে যে যতই লোড দিব ডিফ্লেকশন তত বাড়তে থাকবে। শুধু যে এই লাল লোডে এসে ডিফ্লেকশন হবে আর কোথাও হবে না তা কিন্তু না, ঠিক আছে। তো কাজে অয়েলারের এই সলিউশনের সঙ্গে আমাদের অভিজ্ঞতা একটু পার্থক্য আছে। অভিজ্ঞতা তোমরা কি অর্জন করতে পারো, তোমার একটা স্টিলের স্কেল নাও, চিকন টাইপের স্কেল পাওয়া যায় না, এরকম যদি থাকে নিয়ে এদিকে হাত দিয়ে এভাবে ফোর্স অ্যাপ্লাই করো, এই হচ্ছে তোমাদের হাত, ফোর্স অ্যাপ্লাই করে চাপ দাও। দুই পাশ থেকে এভাবে চাপ দাও, দেখো অভিজ্ঞতা কি হয় তোমাদের। দেখবা যত ফোর্স দিচ্ছ কলামটা তত ডিফ্লেক্টেড হচ্ছে, আরো ফোর্স বাড়াও আরো ডিফ্লেক্টেড হবে, বাড়াতে থাকো ডিফ্লেক্ট হতেই থাকবে। কাজে অয়েলার যেটা বলছেন এখানে যে ডিফ্লেকশন হবে না যতক্ষণ না এই ফোর্সে পৌঁছায় বা ওই ফোর্সে পৌঁছায় বা ওইটাতে পৌঁছায় বা ইত্যাদিতে, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলে না। কেন? সেটা করার জন্য আমরা আজকে একটা ইয়ে দেখি, একটা এক্সপ্লেনেশন দেখি যে কেন অয়েলারের ফর্মুলেশনের সঙ্গে আমাদের ডাইরেক্ট অভিজ্ঞতাটা পুরোপুরি মিলছে না। আমাদের অভিজ্ঞতা হচ্ছে শুরু থেকে ডিফ্লেকশন হবে যত লোডই দেয়, এবং যত লোড বাড়াবো ডিফ্লেকশন কিন্তু বাড়তে থাকবে। দেখো অয়েলার যে ফর্মুলেশনটা আমরা করলাম তাতে কিন্তু অনেক আইডিয়াল, কলামটাকে ধরা হচ্ছে পারফেক্টলি স্ট্রেট এবং আরো কিছু। তো এই আইডিয়ালাইজেশন গুলো যদি আমরা একটা একটা উঠাতে থাকি তখন হয়তো আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলবে কিছুটা। সেজন্য একটা অভিজ্ঞতা দেখাই যেটা আমরা, বা একটা অ্যাজাম্পশন যেটা আমরা ভাঙবো। আমরা অয়েলার ধরেছিলেন স্ট্রেট কলাম, আমরা যদি ধরি ব্যাকা কলাম, শুরুতেই ব্যাকা, আসলে সবই পারফেক্টলি স্ট্রেট বলে কিছু নাই পৃথিবীতে। তুমি যদি মনে করো তোমার স্কেল যেটা ওটা একদম পারফেক্টলি স্ট্রেট না, সামান্য ব্যাকা আছে। তোমরা যদি মনে করো ইভেন যে কলম দিয়ে লিখছো বা যে পেন্সিল দিয়ে লিখছো এটা পারফেক্টলি স্ট্রেট, ওখানে মধ্যে সামান্য একটু ব্যাকা আছে। তো এখানে ওই ব্যাকাটা আমরা ধরে নিচ্ছি যে শুরুতেই সে এই সবুজ লাইন বরাবর ব্যাকা আছে। হ্যাঁ, তা যদি হয় যখন আমরা ফোর্স দিচ্ছি আগের মতো কি আমরা ফোর্স দিই এক্স্যাক্টলি আগের মতোই, ই পি এবং মোমেন্ট এম। এখন সে হলো কি, এটা ইনিশিয়ালি এই সবুজ লাইনে মানে ব্যাকা ছিল, হ্যাঁ, তারপরে হবে কি সবুজ থেকে সে বেঁকে অন্য কোথাও চলে গেল, কি বলি এটাকে নীল লাইন দিয়ে দিই, নীল লাইন চলে গেল, ঠিক আছে, ছিল সবুজ হয়ে গেল নীল, এই নীল হয়ে গেল। কাজে আমাদের বেসিক যে ইকুয়েশনটা সেটা এখানে পার্থক্য হয়ে যাচ্ছে একটু। মোমেন্টের ইকুয়েশনটা লিখছিলাম যে ইআই ডি স্কোয়ার, মোমেন্টের ইকুয়েশন মাইনাস পিভি, এটা ঠিকই আছে, কিন্তু ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার না লিখে আমরা একটু চেঞ্জ করে লিখবো এখানে, ভি না লিখে ভি মাইনাস ভিআই এটা লিখতে হবে। অর্থাৎ কতটুকু বেঁকা থাকার পরবর্তীতে কতখানি ডিফ্লেক্টেড হয়েছে সেটা বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। এটা হওয়ার ফলে আমাদের ইকুয়েশন একটু চেঞ্জ হয়ে যাবে।
ডি স্কোয়ার ইআই ডিভি স্কোয়ার এই অংশটা ডান পাশে চলে যাবে। আগের মতোই আছে, ডান পাশে একটা জিনিস আসবে। তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি মনে থাকে কেমনে সলভ করে, এটা দুইটা পার্ট হয়, একটা হচ্ছে জেনারেল সলিউশন আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশন আমার আগের মতোই আছে, c1 cos lambda x প্লাস c2 sin lambda x। আগের মতো আছে, তার সঙ্গে এটার থেকে একটা পার্টিকুলার সলিউশন আসবে। তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওইটা যদি এখন করতে চাই তোমরা হারাই যাবা, অনেকেই হারাই গেছো অলরেডি, আমি দেখতেছি ক্লাসে অনেকেই চলে গেছো, অনেক কিছু না বলেই দেখ অসুবিধা নেই। তো ইভেন্চুয়ালি এটা করলে সলিউশন আমরা করতে পারি। সো সলিউশন কিভাবে করে ডিফারেনশিয়াল ইকুয়েশনে সেটা আমাদের এই কোর্সের উদ্দেশ্য না। এটা করা শুরু করলে আমার উদ্দেশ্য সার্ভ হবে না, তোমরা হয়তো বা হারাই যাবে। তো আমি লিখে দিই ইভেন্চুয়ালি আমরা কি সলিউশন আসবো সেটা। যে ইকুয়েশনে লিখলাম সেখান থেকে যদি বাউন্ডারি কন্ডিশন বসাই, অর্থাৎ v0 = 0 এবং vl = 0 এই দুটো বসালে আমাদের সলিউশন চলে আসে। vx এর যেটা ইকুয়েশন 7 লিখেছি সেটা চলে আসে, এবং তার পরবর্তী যেটা আসে সেটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের আসলে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার চেয়ে ইউজ করাটাই বেশি ইম্পর্টেন্ট। vl/2 অর্থাৎ মধ্যবিন্দুতে যে ডিফ্লেকশন সেটা, এটাকে বলছি v0i divided by 1 minus p by p critical। v0i হচ্ছে ইনিশিয়ালি তার যে শেপটা সেটা, ঠিক আছে। আর মাইনাস পি বাই পি ক্রিটিক্যাল, পি হচ্ছে কত ফোর্স অ্যাপ্লাই করলাম সেই ফোর্স, আর পি ক্রিটিক্যাল হচ্ছে যেটা আগে বলছিলাম পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার সেটা। এখন দেখো এটা হচ্ছে আমাদের ওই নীল শেপটা, vl/2। এটা এখন বলো vl/2 বড় না vi বড়, v0i বড়, কোনটা বড়? স্যার বুঝি নাই। vl/2 স্যার বড়, v0i বড় স্যার, কারণ হচ্ছে স্যার নিচে যে ভগ্নাংশ আকারের যে অংশটা এটার সাথে স্যার vl/2 এটা গুণ করার পরে b/i0 স্যার সমান হবে, এই কারণে স্যার vy স্যার বড়। এখন নিচের অংশটা কি একের চেয়ে বড় না কম? স্যার কম। স্যার একের চেয়ে কম। কিন্তু কম, v0i কে একের চেয়ে কম দিয়ে ভাগ করলে কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ জি স্যার। এমনি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লালের চেয়ে নীল কিন্তু বড়, ঠিক আছে। এই লাল যেটা আছে সেটা হচ্ছে v0i, আর নীল যেটা সেটা হচ্ছে vl/2। এটা একটু বড়, অনেক বড় হতে পারে। p এর ভ্যালু যখন 0 হবে তখন এই দুইটা সমান, 1 minus 0 is 1। p এর ভ্যালু যখন বাড়তে বাড়তে p ক্রিটিক্যালের সমান হবে তখন কি হয়ে যায়, 1 minus p critical মানে হচ্ছে 1 minus 1 = 0। v0 কে 0 দিয়ে ভাগ করলে হয়ে যাবে
ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি আসবে। এই পি এর ভ্যালু যখন বাড়তে বাড়তে তুমি ইনফিনিটি পৌঁছাবা তখন VL/2 হয়ে যাবে ইনফিনিটি। এমনি কিন্তু এই কোশ্চেনটা বলছে যে পি যত বাড়াবো যখন নিচের অংশটা তত কমতে থাকবে, নিচের অংশটা যত কমতে থাকবে VL/2 কিন্তু তত বাড়তে থাকবে। এই পি যত বাড়াবো VL/2 তত বাড়তে থাকবে। এটাই আমাদের এখানটার ইম্পর্টেন্ট একটা কনক্লুশন যে সে বলছে, এবং এই গ্রাফও এখানে আসছি যে শুরুতে সে ছিল যা, এটা বাড়তে 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 এরকম হয়ে যাচ্ছে। শুরুতে সে ছিল এই লাল, VL/2 ছিল সে শুরুতে, V0i ছিল, সরি প্রথমে ছিল V0i, তারপরে যত ফোর্স দিচ্ছি পি যে ডিফ্লেকশন বাড়তে বাড়তে ইনফিনিটির মতো হয়ে যায় ডিফ্লেকশন। ঠিক আছে, ইনফিনিটি হবে না অ্যাকচুয়ালি, আমার ভবিষ্যতে কোনো একটা ক্লাসে দেখবো ইনফিনিটি হবে না, কিন্তু অ্যাটলিস্ট এই কনক্লুশনটাতে আসলাম আমরা যে লোড দিলে ডিফ্লেকশন আস্তে আস্তে বাড়তে থাকে। আর পি ক্রিটিক্যাল একটা খুব সিরিয়াস একটা ফোর্স, এটা বেরোল যে π² EI/L², এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোর্স। এখানে আসছে ডিফ্লেকশন 0 হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, আজকে থাক। আগামী রোববারে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, যাও তোমার ডিফ্লেকশনের তোমাদের অঙ্কটা শুনছি, নেক্সট ক্লাসে সেটা থাকবে।